পাঁচটা, আর দেখুন পুরো এখনো দিনের আলো দেখা যাচ্ছে। আমরা আমাদের গোটাই এক বছরে ঘটে থাকা অবাক করার মতো ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। আর আজকে বেশ একদম ব্রাইট সানি একটা ওয়েদার। যেদিন ব্রাইট সানি ওয়েদার থাকে না, এত ভালো লাগে মনের ভিতর থেকে। আর দেখুন, গোটা বছরটা কাটিয়ে ফেললাম ইউকেতে। ভাবাই যায় না যে মানে এখনো আমার মনে হয় যে এই তো জাস্ট কিছুদিন আগেই এলাম, এরই মধ্যে এক বছর কেটে গেল। মানে শীত গরম, এখানে মেনলি দুটোই কাল, একটা হচ্ছে শীতকাল আর গরমকাল। তো দুটো কালেরই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর এখানে এরকম বহু এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো বলুন মন্দ বলুন অবাক করার মতো বলুন, তো যেগুলো হয়তো যখন দেশে ছিলাম কখনো ভাবতেই পারিনি যে এরকমও হয়। তো সেই সমস্ত ভালো মন্দ অবাক করার মতো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। দেশ হোক বা বিদেশ, সব গৃহস্থের বাড়িতেই সকালবেলা উঠেই যে চিন্তাটা সবার আগে মাথায় আসে সেটা হলো যে ব্রেকফাস্টটা কি হবে। আর সেই ব্রেকফাস্টের ব্যাপারটা যদি আগের দিন রাতে একটু ভেবে রাখা যায় তাহলে ব্যাপারটা খুব ইজিলি হয়ে যায়। তো এখানে আমি ওটস ভিজিয়ে রাখছি। এটা একটা হেলদি ব্রেকফাস্ট আর খুব ইজিলি হয়েও যায়, বেশিক্ষণ সময় লাগে না আর পেটটা অনেকক্ষণ বেশ ভরা থাকে। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নেবো, আর ব্রেকফাস্ট করে আমাকে একটু বেরোতে হবে। আমি একাই বেরোবো, কারণ আপনারা তো আগের ভিডিওতে জানেনই যে আমরা আয়ারল্যান্ড যাব। তো সেটার ভিসার জন্য কিছু ডকুমেন্টস আমাকে জেরক্স করতে যেতে হবে, তো সেটা চট করে করিয়ে নিয়ে আসি। এখানে জানেন তো খুব ভালো কোয়ালিটির গুড়ও পাওয়া যায়, তাই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে মধু অ্যাড না করে গুড় অ্যাড করারই চেষ্টা করি। আমার গুড়ের স্বাদটা বেশ ভালো লাগে। আর এতদিন আমাদের ভিডিও দেখে আপনারা হয়তো জেনেও গেছেন যে এখানে বিভিন্ন ধরনের খুব ভালো কোয়ালিটির বেরিজ পাওয়া যায়। তো সেগুলো আমরা প্রতিনিয়ত ব্রেকফাস্টে হোক বা লাঞ্চের পরে হোক অ্যাড করেই থাকি। আর এই ব্রেকফাস্টের সাথে বিভিন্ন বেরিজ অ্যাড করলে খেতে দুর্দান্ত লাগে। তো দারুণ রোদ উঠেছে না, মনে হয় সমস্ত কাজেই রোদ থাকতে থাকতে যদি শেষ করে ফেলা যায় তাহলে খুব ভালো হয়। এখানে না গরমকাল হোক চাই শীতকাল হোক, যে কোনো কালই হোক না কেন, এত হাওয়া দিতে থাকে, ওই হাওয়ার জন্যই ঠান্ডাটা যেন আরো বেশি লাগে। বাপরে যা ঠান্ডা না, আমি মানে ভাবলাম যে রোদ উঠেছে আস্তে আস্তে একটু গরমকালও পড়ছে, তো টুপি আর পরার দরকার নেই, গেছি এত হাওয়া দিয়েছে আমার মনে হচ্ছে কানগুলো পুরো জমে। তোমাকে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম বাইরে বেরোলে অবশ্যই টুপি নিয়ে যেতে, শুনলে না তখন আমার কথা। এখানে কিন্তু সব সময় ঠান্ডা, মানে এখানে হতে পারে গরমকাল কিন্তু বাইরে যা হাওয়া দেবে না, একটু গরম গরম পড়ছে। আরে এখানকার গরম, তুমি কি ভাবছো এটা ইন্ডিয়ার গরম? এখানকার গরম, এখানকার গরমও মানে 7-8 ডিগ্রি, তারপর হাওয়া দিচ্ছে নর্থ সির প্রচন্ড। নর্থ সির হাওয়াটা সারা দিন ধরে চলে, ওইটাই। ঠান্ডার সাথে মাঝে মাঝে বৃষ্টিও হয়, তার সাথে এরকম হাওয়া, ওই জন্য ভালো রোদ উঠেছে। আমি ওই জন্যই আজকে রোদ উঠলেও তোমার এই হাওয়াটা তো সবসময় চলছে না। এখন আমি একটু ডিমের ভর্তা বানাবো, খুবই ইজি একটা রেসিপি, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগে বানাতে, আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো চট করে এটা এখন বানিয়ে ফেলি।
ডিমের ভর্তাটা এটা ম্যাক্সিমাম বাড়িতেই হয়ে থাকে, এই ডিমের ভর্তা বানানো, তারপর টমেটোর ভর্তা, বেগুনের ভর্তা। তো অনেকে এটা শুধু ডিম দিয়েই করে, তবে আমি একটু আলু মিক্স করি, আলু মিক্স করলে খেতে আরো টেস্টি লাগে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা একবার এইভাবে ডিম ভর্তা বানিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। গাটি কচু খেতে আপনাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে, খুব ফেভারিট একটা জিনিস, যেটা গাটি কচু আলু দিয়ে দম বানালে একটু দই মিক্স করে অসাধারণ লাগে খেতে। তো আজকে সেটাও বানাবো। অ্যাকচুয়ালি কোনোদিন ভাবিনি যে স্কটল্যান্ডে এই জিনিসগুলো পাওয়া যাবে, তো যখন ইজিলি অ্যাভেলেবেল স্কটল্যান্ডের মতো জায়গাতেও, তো তখন খাবো না কেন। এর আগের দিন যখন একটা ইন্ডিয়ান স্টোরে গেছিলাম তখন দেখেছিলাম প্রচুর গাটি কচু আছে। তো আমার আর শ্রমিকের দুজনেরই এই গাটি কচু খেতে ভালো লাগে, আর সেই জন্য বেশ কিছুটা গাটি কচু নিয়ে এসেছি। এই সমস্ত গাটি কচুটার দাম প্রায় পড়েছে 2 পাউন্ডের কাছাকাছি, ওই 200 থেকে 250 টাকার মতো। গাটি কচুটা ভালো করে ধুয়ে আলু আর গাটি কচু একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ওই একই তেলে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব, আর তারপর কিছুটা আদা বাটা অ্যাড করব। তারপর 1 মিনিটের মতো নাড়িয়ে নিয়ে কুচনো টমেটোটা অ্যাড করে দেব। এরপর টমেটোটা একটু সেদ্ধ হয়ে এলে বাকি মশলাগুলো অ্যাড করব, আর মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর তারপর দই অ্যাড করব। এই রান্নাটায় আমি একদম সামান্য একটু চিনি অ্যাড করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আজকে দুপুরে লাঞ্চটা বেশ জমিয়ে হলো, আর তারপর দুজনাই বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। আর এখন বাজে বিকেল 5:30, আর দেখুন পুরো এখনও দিনের আলো দেখা যাচ্ছে। তো কিছুদিন আগে হলেও যেরকম জানুয়ারি মাসের শুরুর দিকেও ম্যাক্সিমাম ওই 3টে 3:30-র মধ্যে পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল, আর আস্তে আস্তে এরপর যত দিন বাড়বে তখন এই দিনের আলোটাও আরও বেশিক্ষণ থাকবে। যেমন নেক্সট মাসগুলো যেরকম মার্চ, এপ্রিল বা মে মাস যখন হবে, তখন এই রাত 10টা 10:30 অবধিও এখানে দিনের আলো থাকে। তো আমরা লাস্ট ইয়ার মার্চে এডিনবারায় এসেছি, আর এই বছর ফেব্রুয়ারি মান্থও শেষ হতে চললো। তো দেখতে দেখতে একটা বছর কোথা দিয়ে কেটে গেল দুজনেই বুঝতে পারলাম না। এই তো মনে হয় যে 2 দিন আগেই এলাম।
আর তার মাঝে নিজেদের অফিস ব্লগ সমস্ত কিছু কাজকর্ম, আর এমন বহু ঘটনা ঘটেছে যেটা আমাদের দুজনকেই প্রচন্ড অবাক করেছিল। আমরা যখন দেশে থাকতাম তখন ভাবতাম বিদেশ সম্পর্কে একটা অন্যরকম ধারণা ছিল, কিন্তু যখন নিজেরা এলাম তখন সমস্ত কিছু ঘটনা আমাদেরকে খুব অবাক করতো। তো আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম অনেক মানুষজন আছেন যারা ইউকেতে আসবেন, বা অনেকেই অলরেডি ইউকেতে আছেন, অনেকে কমেন্ট করেন, সেগুলো পড়ে বুঝতে পারি। তো আশা করি আপনারাও রিলেট করতে পারবেন ব্যাপারটা। তো একদম শুরু থেকে শুরু করছি। আমরা যখন এখানে আসছিলাম, যতক্ষণ এয়ারপোর্ট অব্দি ছিলাম ততক্ষণ বেশ মজায় ছিলাম, যাচ্ছি স্কটল্যান্ড যাচ্ছি, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। কিন্তু যখন গাড়িটা, আমাদের ক্যাবটা যখন সিটির মধ্যে ঢুকতে শুরু করে, তখন না আমার যেরকম কিরকম একটা লাগছিল। আমার মনে হয় যারা প্রথম বিদেশে আসে না, তাদের সবার এই ফিলিংসটা হয়। ক্যাবের মধ্যে না আমার মনে হচ্ছিল এত শান্ত একটা জায়গা, ও মাই গড, এখানে মানুষজন থাকে কি করে, কিরকম একটা অদ্ভুত লাগছিল। মানে ওই শান্ত পরিবেশটা না যেন মনে হচ্ছিল আমাকে কোথাও গ্রাস করছিল। কারণ আমরা যখন কলকাতায় থাকতাম, চারদিকে এত লোকজন, হই হুল্লোড়, এগুলো শুনেই অভ্যস্ত, কিন্তু এখানে জাস্ট অপোজিট। কিন্তু কিছুদিন থাকার পর থেকে এরকম হতে শুরু করলো যে ও যখন একটু জোরে কথা বলে, জোরেও বলবো না, মানে নর্মাল কথা, বা আমিও ধরুন নর্মাল কথা বলছি, সেটাও না তখন মনে হয় যেন কানে লাগছে, মনে হয় কেন জোরে কথা বলছে। আমি বলি তুমি জোরে কথা বলো কেন এখানে এসে? ও বলছে আমি জোরে কথা বলি না, এখানে চারদিকের পরিবেশ এত শান্ত যে তোমার এখন নর্মাল কথাটাও জোরে মনে হয়। এক্স্যাক্টলি। আর এখানে যত গাড়ি ঘোড়া চড়ে, মানে এখানে ওই হংকিং ব্যাপারটা অতটা নেই। একদম যদি দরকার না পড়ে গাড়ি ঘোড়াতে একদম হর্ন দেয় না। একমাত্র এখানে শুধু অ্যাম্বুলেন্সের সাউন্ডে একটুখানি লাউড, কারণ এরা প্রচন্ড ওই ব্যাপারটা কনসার্ন যে অ্যাম্বুলেন্স নিয়ে যখন রোগী নিয়ে যায়, তো এরা মেক শিওর করে যে অনেক দূর থেকে যেন সাউন্ডটা শোনা যায়, যাতে মানুষজন অ্যালার্ট হয়ে যায়। তাছাড়া আর কোনো সাউন্ড নেই এখানে। মানে রাস্তাঘাটে ধরুন যখন আমরা থাকি, ট্রামে বলুন, বাসে বলুন, তো তখন যদি কারোর সাথে কথা বলি ফোনে, সে বুঝতেই পারে না যে আমরা রাস্তায় আছি না ঘরে আছি, কারণ রাস্তায় থাকলেও গাড়ি ঘোড়ার কোনো সাউন্ড নেই, একদম নিস্তব্ধ। আরেকটা ব্যাপার যেটা এখানে আমাদের খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখানকার মানুষ খুব হেল্পফুল আর ওয়েলকামিংও। একদমই। আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন আর এদের সঙ্গে আপনার আই কন্ট্যাক্ট হলো, তো সবসময় আপনাকে গ্রিট করবে, গুড মর্নিং, গুড ইভিনিং বলে। মানে এই জিনিসটা আমার খুব ওয়েলকামিং লাগে এখানে। ইভেন আপনি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকেন না, তো এরা এসে জিজ্ঞাসা করবে আপনার কিছু দরকার, বা আপনি কিছু চান, বা আপনার কোনো প্রবলেম হয়েছে, কারণ ওরা দেখে বুঝতে পারে যে আমরা অন্য কান্ট্রির, তো ওরা এসে মাঝে সাঝে এরকম জিজ্ঞাসা করে। এটাও জিজ্ঞেস করে যে আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন না কি, মানে দে আর ভেরি হেল্পফুল। এখানে আরেকটা কথা শেয়ার করছি, আমরা এখানে যেদিন প্রথম দিন এসেছিলাম, তো আমাদের যে রুমের কিটা ছিল সেটা ঠিক করে কাজ করছিল না। তো আমরা বাইরে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম রুমটাকে খোলার, কিন্তু রুমটার লকটা খুলছিল না। লকটা যখন খুলছিল না, তো তখন মানে একজন ওল্ড লেডি, উনিও ভালোই বয়স, আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকেন, উনি এসে অত রাতে আমাদের সাথে না পুরো দাঁড়িয়েছিল যে না তোমরা করে নাও, তারপরেই আমি যাব, আমি নাহলে যাব না, না হলে আমি আরো লোকজনকে ডাকছি, তারা এসে তোমাদেরকে হেল্প করবে কিটা খোলার জন্য। মানে আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে এত ঠান্ডা আর আপনি এত রাতে দাঁড়িয়ে আছেন কেন, আপনি প্লিজ চলে যান, আমরা করে নেব। বলছে না না না, আমি এরকম হতে দেব না আমার এরিয়ার লোকজনের সাথে, তুমি যতক্ষণ না ঘরে ঢুকছো তোমরা, আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো ওই জিনিসটা না খুব মানে খুব ভালো লেগেছিল যে একটা নতুন দেশে এসে নতুন জায়গায় মানুষ সম্পূর্ণ অচেনা অপরিচিত লোককে মানে কেউ ভাবে যে হেল্প করতে পারে, মানে সেটা আমাদের দুজনকেই খুব মানে মুভ করেছিল ব্যাপারটা। আমার একটা ধারণা ছিল যখন আমি ইন্ডিয়াতে থাকতাম যে গাছপালা, এই প্রকৃতি প্রেমী ব্যাপারটা, এই নেচারের যে এত ক্লোজ থাকে, এই ব্যাপারটা হয়তো ইন্ডিয়াতেই পসিবল, ইন্ডিয়ার বাইরের কান্ট্রিগুলোতে হয়তো সেই জিনিসটা সামহাউ মিসিং হবে, আর আর্টিফিশিয়াল ব্যাপারটা হয়তো বেশি হবে, এরকম আমার ধারণা ছিল। কিন্তু সেই ধারণাটা না আমার একদম ভেঙে যায় এখানে এসে। এখানে এত গাছপালা, লোকজন এত ভালোবাসে, এরা মানে কোনো গাছ আপনি দেখবেন না এখানে যে কাটছে, জাস্ট ট্রিম করে। তাছাড়া প্রত্যেকটা গাছের এরা এত যত্ন নেয়, চারদিকে তো আপনারা দেখেইছেন আমার ভিডিওতে যে সবুজের সবুজ, তো এই জিনিসটা খুব ভালো লাগে। আর পলিউশন একদমই নেই বলবো, একদমই নেই, মানে বাইরে থেকে ঘুরে এলে সাউন্ড পলিউশন নেই, এয়ার পলিউশন নেই, এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো মানে 100-এ 100 পুরো। আর এখানে বাড়ির চারিদিকে পার্কে ভর্তি,
আর পার্ক গুলো পুরো গাছপালা দিয়ে ঘেরা। আর এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা পার্কে না এখানে ডোনেশন বক্স থাকে। তো এখানকার যারা লোক আছে তারা নিজেরাই এখানে ডোনেট করে পার্ক গুলো মেনটেন করার জন্য। কিছুটা গভর্নমেন্ট করে, প্লাস এরা নিজে থেকেও ডোনেট করে মেনটেন করে, which is very commendable thing। আর এখানে একটা এজের পর ছেলে মেয়েকে বাবা মারাই এনকারেজ করে যে যেন তারা বাড়ি ছেড়ে নিজের মতো চাকরি বাকরি করে নিজেরা আলাদা সংসার করে। কারণ বাবা মারা চায় না যে তারা বাবা মাদের সাথে থাক, সন্তান বাবা মার সাথে থাক। তো ধরুন 17-18 বছর বয়স থেকেই, মানে সন্তানের বয়স যখন 17-18 বছর হয় তখন থেকেই বাবা মারা চায় যে এবার যেন বেরিয়ে যায়, নিজেরা নিজেদের মতো চাকরি করুক, নিজেরা নিজেদের মতো সংসার করুক, কিন্তু আমাদের ঘরে যেন আর না থাকে। আর একটু এজেড পার্সনরাও নিজেদের মতোই টাইম কাটাতে পছন্দ করে শেষ বয়সটা। জিনিস ভাবতেই পারি না, আমাদের ওখানে বাবা মারা চায় যত পারবো সন্তানকে আগলে আগলে রাখবো, সন্তান যেন আমাদের কাছে থাকে, সন্তানও কিছুটা সেরকমই চায়। কিন্তু এখানের সিস্টেমটা একদম অপোজিট। এখানে সন্তানরা থাকতে চাইলেও আমি এরকম শুনেছি যে বাবা মারা বলে যা এবার বেরো, নিজের কাজ করগা, মানে ওই আগলে রাখার ব্যাপারটা একদম নেই। এখানে ম্যাক্সিমাম স্টোরগুলো এই বিকেল 5টা-6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আপনার যতই প্রয়োজনীয় জিনিস কেনার থাকুক না কেন, আপনি যদি 11th আওয়ারে ওখানে যান, ধরুন 6টায় দোকানটা বন্ধ হচ্ছে, আপনি গেলেন পুরো 6টার সময়, তখন কিন্তু ওরা কখনোই আপনাকে সেই জিনিসটা বিক্রি করবে না। We are closed now। মানে 1 মিনিটও ওরা আপনার জন্য লেট করবে না, একদমই না। আমাদের দেশে কি হয় যে যখন কাস্টমার থাকে 5-10 মিনিট দাঁড়িয়ে যায় যে না ঠিক আছে নিয়ে নিক। এখানেও সব সিন নেই, আপনি টাইমে আসেননি, আপনি পরের দিন আসুন, আমাদের এখন সব ক্লোজ হতে চললো। এখানে প্রচন্ড পাংচুয়াল এরা, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে এরা প্রচন্ড পাংচুয়াল, 1 মিনিটও এদিক ওদিক হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এখানে না যাই কাজ হোক না কেন 4টে-5টার মধ্যে কিন্তু সবাই কাজ র্যাপ আপ করে নেয়। আপনি দেখবেন এখানে 7টা, 8টা, 9টা অব্দি বসে লোকজন কাজ করছে, ওই কনসেপ্টটা এখানে নেই। এখানে 4টে-5টা ম্যাক্সিমাম অফিস টফিস সব ফাঁকা হয়ে যায়। তারপর জিনিস খুব অবাক করেছিল, সেটা হচ্ছে বেসিক যে মেডিসিন গুলো আছে সেগুলো গ্রসারি শপে অ্যাভেলেবেল। আমি ভাবছি যে এ কি আলু পেঁয়াজের সাথে প্যারাসিটামল এইগুলো কেন পাশে, তো এখানে এরকমই। তবে এগুলোর পাওয়ার খুবই কম থাকে, কিন্তু কারো যদি মেজর কিছু হয় যেখানে মেডিসিন নিতে হবে, সেগুলো তো ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে তারপর নিতে হবে, সেগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে না। আর এখানে চট করে কিন্তু ডক্টররা মেডিসিনও প্রেসক্রাইব করে না। আমার রিসেন্টলি এক কলিগের প্রচন্ড জ্বর হয়েছিল, তো ও জিপিতে কনসাল্ট করেছিল। জিপি মানে যেখানে জেনারেল প্র্যাকটিশনার, ওখানে ডক্টরসরা অ্যাভেলেবেল থাকেন, ওরা কনসালটেশন দেন। তো ওখানে কনসাল্ট করে, তো ডক্টর বলে তোমার ওষুধ নেওয়ার কোনো দরকার নেই, তুমি বাড়িতে কমপ্লিট 3 দিন রেস্ট নাও, তোমার জ্বর এমনি কমে যাবে। তো রেস্ট নাও আর লেবু জল খেয়ে শুয়ে থাকো। মানে খুব দরকার না পড়লে এখানে কেউ প্রেসক্রাইব করে না মেডিসিন, মানে মেডিসিন খাওয়ার ওই চলটা খুব কম। আমরা আমাদের গোটাই 1 বছরে ঘটে থাকা অবাক করার মতো ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কিছুটা হলেও ধারণা হলো বিদেশ সম্পর্কে, বা মানুষ যখন প্রথম দেশ থেকে অন্য দেশে যায় তাদের কিরকম ফিলিংস হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। বাই।